দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি বড় প্রশ্ন। প্রথম পর্ব 5 নম্বরের দেওয়া হল। 1. নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের বর্ণনা দাও। উত্তর: নদীর পার্বত্য গতিতে বা উচ্চ গতিতে প্রবল বেগের কারণে মূলত ক্ষয়কাজ বেশি হয়। এর ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ হল গিরিখাত ও ক্যানিয়ন। আর্দ্র পার্বত্য অঞ্চলে নদীর প্রবল নিম্ন ক্ষয়ের ফলে ইংরেজি ভি অক্ষরের মতো সংকীর্ণ উপত্যকা তৈরি হলে তাকে গিরিখাত বলে। আবার শুষ্ক মরু অঞ্চলে বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় কম হয় কিন্তু নিম্নক্ষয় বেশি হয় বলে যে অতি গভীর ও সংকীর্ণ উপত্যকা তৈরি হয় তাকে ক্যানিয়ন বলে, যেমন আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। জলপ্রপাত: নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে লম্বভাবে বা আড়াআড়িভাবে অবস্থান করলে কোমল শিলা দ্রুত ক্ষয়ে গিয়ে নদীগর্ভ ধাপে ধাপে নিচে নেমে যায়। এর ফলে নদীর জল খাড়াভাবে নিচে পড়লে তাকে জলপ্রপাত বলে, যেমন সুবর্ণরেখা নদীর হুড্রু জলপ্রপাত। মন্থকূপ বা পটহোল: নদীর পার্বত্য গতিতে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার ফলে যে ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি হয় তাদের মন্থকূপ বলে। নদীর স্রোতের সাথে বয়ে আসা ছোট ছোট পাথর যখন ঘূর্ণিস্রোতের প্রভাবে নদী খাতে আঘাত করে তখনই এই গর্তগুলি তৈরি হয়। 2. নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের আলোচনা করো। উত্তর: নদীর গতিবেগ ও বহন ক্ষমতা কমে গেলে সমভূমি ও বদ্বীপ প্রবাহে সঞ্চয় কাজ শুরু হয়। এর ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ হল প্লাবনভূমি। বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহের ফলে নদীর দুকুল উপচে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। বন্যার জল নেমে গেলে পলি, বালি, কাঁকড়া থিতিয়ে যে বিস্তীর্ণ সমভূমি গঠন করে তাকে প্লাবনভূমি বলে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ: সমভূমি প্রবাহে নদীর গতিবেগ কম থাকায় নদী অত্যন্ত এঁকে বেঁকে চলে। বাঁকের পরিমাণ বাড়লে কখনো নদী সোজা পথে প্রবাহিত হয় এবং পরিত্যক্ত বাঁকটি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো হ্রদ গঠন করে। একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। বদ্বীপ: নদীর মোহনায় যেখানে নদী সমুদ্রে মিশছে সেখানে স্রোতের বেগ একেবারে কমে যায়। ফলে নদীর বাহিত পলি ও বালি জমে গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা ব অক্ষরের মতো যে ভূখণ্ড গড়ে ওঠে তাকে বদ্বীপ বলে, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 3. হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের বর্ণনা দাও। উত্তর: হিমবাহ তার গতিপথে মূলত উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কাজ চালায়। এর ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ হল সার্ক বা করি। হিমবাহের ক্ষয়কাজের ফলে পাহাড়ের গায়ে যে হাতলওয়ালা আরামকেদারার মতো গর্তের সৃষ্টি হয় তাকে ফরাসি ভাষায় সার্ক এবং স্কটল্যান্ডে করি বলা হয়। এর মাঝখানে জল জমে অনেক সময় করি হ্রদ বা টার্ন তৈরি হয়। ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী: পার্বত্য উপত্যকা দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় উপত্যকার তলদেশ ও পার্শ্বদেশ সমানভাবে ক্ষয় করে। এর ফলে উপত্যকাটি ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে হয়। একে হিমদ্রোণী বলে। ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি: প্রধান হিমবাহের সঙ্গে যখন ছোট ছোট উপশাখা হিমবাহ এসে মেশে তখন প্রধান হিমবাহটি বেশি ক্ষয় করার ফলে গভীর হয়। উপশাখা হিমবাহের উপত্যকাগুলো তখন প্রধান উপত্যকার উপর ঝুলে আছে বলে মনে হয়। একে ঝুলন্ত উপত্যকা বলে। এখান থেকেই সাধারণত জলপ্রপাত সৃষ্টি হয়। 4. হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো। উত্তর: উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ যেখানে গলতে শুরু করে সেখান থেকে জলধারার উৎপত্তি হয়। হিমবাহ ও জলধারা যৌথভাবে যে সঞ্চয়জাত ভূমিরূপগুলি গড়ে তোলে সেগুলোকে বলা হয় ফ্লুভিও গ্লেশিয়াল ভূমিরূপ। বহির্ধৌত সমভূমি: হিমবাহের শেষ প্রান্তে হিমবাহ গলা জল ও বাহিত নুড়ি, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি গড়ে ওঠে তাকে বহির্ধৌত সমভূমি বলে। এস্কার: হিমবাহের নিচে বরফগলা জলের স্রোতে পলি, বালি ও নুড়ি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ ও আঁকাবাঁকা বাঁধের মতো ভূমিরূপ তৈরি হলে তাকে এস্কার বলে। এটি দেখতে অনেকটা রেল লাইনের বাঁধের মতো হয়। কেম: হিমবাহের শেষ প্রান্তে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যবর্তী স্থানে ত্রিকোণাকার বদ্বীপের মতো সঞ্চয়জাত ভূমিকে কেম বলে। অনেক সময় কেম সোপান আকারেও অবস্থান করে। 5. বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপের বর্ণনা দাও। উত্তর: মরু অঞ্চলে বায়ুর গতিপথ রুদ্ধ হলে বা বায়ুর বেগ কমে গেলে সঞ্চয় কাজের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়।
বারখান মরুভূমিতে বায়ুর গতিপথের আড়াআড়িভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলে। এর সম্মুখভাগ উত্তল এবং বিপরীত দিক অবতল হয়। এর দুটি প্রান্ত শিঙের মতো বেরিয়ে থাকে। সিফ বালিয়াড়ি বায়ুর গতিপথের সমান্তরালে গড়ে ওঠা দীর্ঘ ও সংকীর্ণ বালিয়াড়িকে সিফ বালিয়াড়ি বলে। আরবি ভাষায় সিফ শব্দের অর্থ সোজা তলোয়ার। এই বালিয়াড়িগুলি অনেক কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। লোয়েস মরুভূমির অত সূক্ষ্ম বালুকণা বা ধূলিকণা বায়ুর দ্বারা বাহিত হয়ে বহু দূরে অন্য কোনো স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। মধ্য এশিয়ার গোবি মরুভূমির বালি চীনের হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে বিখ্যাত লোয়েস সমভূমি তৈরি করেছে।